সরকারের দুর্নীতি এত বেশি ছড়িয়ে গেছে শাখা প্রশাখা মিলিয়ে, কে কোনখান থেকে কাকে আপনার ধরে, কে কোনখান থেকে তাকে আগিয়ে নিয়ে যায়, এটা আবার তাদের নিজেদের মধ্যে কিছু প্রতিযোগিতা আছে। আমরা অনেক রকম শুনতে পাই, আপনার গসিপস বাইরে আসে, গল্প আসে যে আপনার একজন আরেকজনকে আপনার বিপদে ফেলার জন্য এসব কাজ করে থাকেন তাদের নিজেদের মধ্যে। তো সেই বিষয়গুলো আমি আলোচনা করতে চাই না। জনগণের নিজেরা ইনভলভ হয়ে গেছে, দে আর ইন ক্রাইসিস, তারা নিজেদের অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে তাদের। সেই জন্য জনগণের অংশগ্রহণটা এখন অনেক বেশি হচ্ছে এবং তারা মনে করছে যে এখন এই সরকারকে যদি সরানো না যায় তাহলে তাদের অস্তিত্ব থাকবে না, এই দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। যে কারণেই তারা এখন এইভাবে সম্পৃক্ত হচ্ছে যে আমরা এই আন্দোলনের পরে এই সরকারকে সরিয়ে যদি আমরা নতুন একটা পার্লামেন্ট গঠন করতে পারি তাহলে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। আজকে দেখুন বিচার বিভাগের যে অবস্থা, জনগণের কাছে আপনাদের আসলে অফারটা কি? না আপনাদের আসলে দেশ পরিচালনার জন্য নতুন কোনো কিছু বলবার বা নতুন দিক নির্দেশনা দিবার নির্দেশনা রয়েছে? আমরা তো সেটাই করতে যাচ্ছি, আমরা সেই বিষয়টাই আনতে যাচ্ছি সামনে। আমরা দেশকে নতুন করে গঠন করবার জন্য, নির্মাণ করবার জন্য, রাষ্ট্রকে নির্মাণ করার জন্য আমরা আমূল না হলেও অনেকটা বড় রকমের পরিবর্তন আনতে চাই। সেটা আমরা অর্থনীতিতে যেমন আনতে চাই, ঠিক একইভাবে তুমি রাজনীতিতেও আনতে চাই। রাজনীতির কাঠামোগত কিছু পরিবর্তন আমরা আনতে চাই, একই সঙ্গে অর্থনীতির কাঠামোগত পরিবর্তন আনতে চাই। আজকে দেখুন বিচার বিভাগের যে অবস্থা, সেখানে যদি বিচার বিভাগকে যদি আপনি পুরো ঢেলে না সাজানো যায় সেটা সম্ভব হবে না। সেজন্য আমরা কি বলেছি যে আমরা এটা নিয়ে আসবো কথা দেওয়ার সময় এসে উঠে যে আমরা একটা বিচার বিভাগীয় কমিশন করতে চাই। বিচার বিভাগের সেই কমিশন will find out the problems and they will try to solve it. এইভাবে আমরা অনেকগুলো কমিশনের কথা বলবো যেগুলো সামনে আসবে। আপনি দেখবেন যে আমরা যখন দেবো এটা আমাদের সংস্কারের যে রূপরেখা সেটা আমরা দেবো, সেই বিষয়গুলো আসবে। সেটা আমরা বাংলাদেশকে আজকের যুগের জন্য উপযোগী করে তোলা, রাষ্ট্রটিকে আপনার সেইভাবে তৈরি করা, তার রাজনীতিকে সেভাবে তৈরি করা, তার অর্থনীতিকে সেভাবে তৈরি করা, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সামনে, যখন আমরা জনগণের সামনে সেটা নিয়ে উপস্থিত হব। আমি আশা করি যে সেটা আপনাদেরও একটু ভালো লাগবে, কারণ আমরা কিছু নতুন নতুন বিষয় নিয়ে আসবো যেটা প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশের জন্য। একটা ছোট প্রশ্ন করতে পারি কিনা, বাংলাদেশের মানে রাষ্ট্র যারা সরকার ও রাজনীতি বিষয়ে গবেষণা করেন তারা গবেষণা করে দেখছেন যে আসলে এক ব্যক্তি কেন্দ্রিক বা একটি অফিস কেন্দ্রিক ক্ষমতাতে থাকার কারণে ক্ষমতার ভারসাম্য নষ্ট হচ্ছে। সেই জন্য মানে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য কোনো কারো ক্ষমতা, অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা বা প্রধান নির্বাহীর ক্ষমতা একটু কমিয়ে অন্য জায়গায় ক্ষমতা বাড়ানো, জাতীয় সরকার করা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এইসব বিষয়গুলি আপনাদের ভাবনায় রয়েছে কিনা? আপনি নিশ্চয়ই ইতিমধ্যেই জেনেছেন যে আমরা ভিশন 2030 আপনার একটা আমাদের ভিশন আমরা 2016-তে আমরা দিয়েছিলাম। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা প্রকাশ হয়েছিল, এটা একটা ডকুমেন্ট হিসেবে আমরা জাতির সামনে তুলে ধরেছিলাম। সেখানে আমাদের খুব গুরুত্ব সহকারে বলা আছে যে আমরা এই যে কথা আপনি বললেন যে ভারসাম্য আপনার এককেন্দ্রিক না করা, প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেটাকে আপনার বিকেন্দ্রীকরণের ব্যবস্থা করা, এটা আমরা খুব জোর দিয়ে সেখানে বলেছি। এরপরে আপনার আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা সেগুলো সামনে সবগুলোই আমরা তুলে ধরেছি। জাতীয় সরকারের কথাটা যেটা বললেন, ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি বলেছেন এবং আমরাও বলেছি যে আমরা এই আন্দোলনের পরে এই সরকারকে সরিয়ে যদি আমরা নতুন একটা পার্লামেন্ট গঠন করতে পারি তাহলে আমরা একটা জাতীয় সরকার গঠন করব সমস্ত আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে, এবং সেখানেই আমরা এই ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে সেগুলোকে সমাধান করার জন্য একটা জাতীয় ঐক্য অর্থাৎ একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করার চেষ্টা আমরা অবশ্যই করব। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মানে পরবর্তী নির্বাচন আসলে যে কথাটি আসলে সবচেয়ে বেশি রাজনৈতিক আলোচনায় আসে সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়া এখন নির্বাচন করার জন্য, যেহেতু তিনি আইনত নির্বাচন করতে পারবেন না, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানও আইনত নির্বাচন করতে পারছেন না, সে অবস্থায় বিএনপি যদি নির্বাচনে গিয়ে নির্বাচনে জিতেও যায় তাহলে প্রধানমন্ত্রী কে হবেন সেই বিষয়টি আপনাদের দলের মধ্যে ভাবনা আছে কিনা? আপনি অবশ্য কয়েকদিন আগে বলেছিলেন যে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন, এবং সেই ক্ষেত্রে মানে এই ব্যাপারটি কিভাবে হবে সেটি যদি আমাদের দর্শকদের আবার বলতেন। দর্শকদের অনেক
বড় প্রশ্ন এটি। আপনি তো রাজনীতির ছাত্র হিসেবে অবশ্যই জানেন, সাংবাদিকতা অন্যতম প্রখ্যাত সাংবাদিক, এটা কোনো সমস্যাই না। আমাদের দলের চেয়ারপারসন হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর তার বর্তমানে অর্থাৎ তিনি যখন থাকছেন না, তার বর্তমানে হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। এটা আমরা যদি নির্বাচনে জয়লাভ করি তখন এটা কোনো সমস্যা থাকতেই পারে না, এটা আপনি খুব ভালো করে জানেন, আমরাও জানি। সুতরাং আমাদের অবশ্যই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রধানমন্ত্রী এবং তারা বর্তমানে তারেক রহমান সাহেব তার দায়িত্ব গ্রহণ করবেন, এই তো আমাদের একেবারে দলীয় সিদ্ধান্ত। আমরা মানে একটু নেগেটিভ মনে হতে পারে প্রশ্নটা, কিন্তু সেটা হচ্ছে যে আমরা জানার জন্যই একটু আপনাকে প্রশ্নটা করছি। গতবার মানে 2018 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপে ডাকলেও এবার তিনি বলেছেন যে সংলাপ হবে না। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপনাদের দাবি দেওয়া নিয়ে এটা সেটা বললেও আওয়ামী লীগ সভাপতি এই বিষয়টি নিয়ে খুব আমলে নিচ্ছেন না। এর আগে যেটি হয়েছে 2014 এবং 18 পরে, বা বিশেষ করে 2015 সালে আপনাদের মাঠের আন্দোলন, যেটিকে আসলে এখনো অনেকে বলে থাকেন যে অব্যাহত অবরোধ, আমরা যে সেই অব্যাহত অবরোধ সত্ত্বেও যদি আন্দোলন ব্যর্থ হয় বা কি ব্যর্থতা নিয়ে আপনারা ভাবছেন কিনা, মানে আমি প্রশ্নটি মানে খুব ভদ্রভাবে কিভাবে করা সম্ভব, জি আন্দোলনে আমি আপনার খুব ভদ্রভাবে উত্তরটা দিতে চাই আর কি। আপনি যেভাবে ভদ্রভাবে প্রশ্ন করেছেন তো আমি ভদ্রভাবে উত্তরটা দিতে চাই। থ্যাংক ইউ। আমি প্রথমে আমি বলেছি আপনাকে যে দেখুন, আমরা সবসময় ইতিবাচক রাজনীতি করার চেষ্টা করি এবং সবসময় আমরা আশাবাদী। আমি সবসময় আমার জীবনের একটা মনে হয় যে আপনার যে বাধা আসবে, বিপত্তি আসবে, অন্ধকার আসবে, ব্যর্থতা আসবে, কিন্তু তাকে পেছনে রেখে আমাকে সামনের দিকে এগিয়ে যাবে। পেছনটা আমি আমার অভিজ্ঞতার জন্য হয়তো মনে করতে চাই যে এইটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়, ঠিক করে সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু সব সময় আশার কথা নিয়ে এগোতে চাই। যে কারণে আমি একটা কবিতার লাইন আপনার সবসময় বলি, আপনি হয়তো আপনার সামনে দিয়ে বলে থাকতে পারি, রবি ঠাকুরের, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এটাই হচ্ছে আমার মোটো। আমি আপনার সবসময় সামনের দিকে এগোতে চাই, আমাদের দলও সেই সামনের দিকে এগোতে চায় এবং পেছনের ব্যর্থতাগুলোকে আমরা হিসেব নিকেশ করে যেন আমরা সফল হতে পারি তার জন্য আমরা কাজ করছি। এইবার আমরা অত্যন্ত আশাবাদী, আল্লাহ সহায় আছেন, জনগণ যেভাবে তার নিজের প্রয়োজনে জেগে উঠছে, সেই ক্ষেত্রে সমস্যাটা তো বিএনপির নয়, এই সমস্যা জাতির, মানুষের। আপনি যে মানুষটা আজকে আপনার 100 মাইল 150 মাইল দূর থেকে চিরামুড়ি গুড় নিয়ে আসছে এই সভায়, অথবা আপনার এখনই কিছুক্ষণ আগে আমি 71-এর টেলিভিশনে দেখলাম যে এক বয়স্ক ভদ্রলোক, তিনি খাবার দাওয়ার চাল ডাল সাথে নিয়ে এসছেন দিনাজপুর থেকে, তিনি এসছেন আজকের এই রাজশাহীর মিটিংয়ে, বলছেন এখান থেকে আবার ঢাকায় যাব। এই যে আপনার মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে, এই জাগরণটাকে আমাদের দায়িত্ব হচ্ছে পুরোপুরি পজিটিভ সাইডে নিয়ে যাওয়া, সামনের দিকে নিয়ে যাওয়া, এবং এখানে সত্যিকার অর্থেই এই যে একটা দানবীয় একটা আপনার কর্তৃত্ববাদ ফ্যাসিস্ট কায়দায় চেপে বসেছে, সরিয়ে গণতন্ত্রের দাগটাকে উন্মুক্ত করা, মানুষকে মুক্তি দেওয়া, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এখন এই মুহূর্তে। একটু আবার একটু জানতে চাই যে আপনি যে মহাসমাবেশগুলি ডাক দিয়েছেন 8টি বিভাগে, তারপর সর্বশেষ ঢাকা বিভাগে যে মহাসমাবেশগুলি হচ্ছে, সেগুলি আমরা দেখতে পাচ্ছি যে সফল হয়েছে। মানুষের মধ্যে আপনি যেটি বললেন যে উৎসাহ, আনন্দ, উদ্দীপনা সবই আমরা দেখেছি। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে 2009 সাল থেকে ক্ষমতায় আছে, আপনারা এই ধরনের মহাসমাবেশের কথা এর আগে বা এই রকম কর্মসূচির কথা এর আগে কেন ভাবেন নাই? মানে নাকি ভেবেছেন, করতে পারেন নাই? এবার যদি করতে পারছেন তাহলে কেন করতে পারছেন? মানে এটি কি সরকার একটু নমনীয়? আমি আপনাকে বলি, এটা একটু আপনাকে মনে করতে হবে, এই ধরনের সমাবেশ কিন্তু আমরা বহু করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2013-14 নির্বাচনের আগে সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন এই ধরনের সমাবেশ করতে গিয়ে। 2014 পরে যখন আমরা আপনার 2014-তে ইলেকশন করে চলে গেল, তারপরে আমরা আবার আপনার সমাবেশ শুরু করেছি, এই ধরনের সমাবেশগুলো সারা বাংলাদেশ জুড়ে। এবং সেটা 15-তে গিয়ে যখন আপনার গাজীপুরে গিয়ে যখন যারা আপনার
আটকে দিল, সেখান থেকে তারা সমাবেশ করতে দেবে না, আপনার ব্লক করে দিল এবং গাড়ি ঘোড়া বন্ধ করে দিল, তখন থেকে কিন্তু আপনার এই সমাবেশটা তখন বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীকালে আবার কিন্তু আমরা 2018 নির্বাচনের আগে আমরা কিন্তু আপনার যদিও প্রচন্ড বাধা বিপত্তি মধ্যেও আমরা কিন্তু কিছু কিছু সমাবেশ করেছি। সেটা হচ্ছে যে সমাবেশ ছাড়া, মানুষের সম্পৃক্ততা ছাড়া আমাদের মতো উদারপন্থী রাজনৈতিক গণতান্ত্রিক দলের তো অন্য বিকল্প নেই। আমরা ওটাই করে আসছি এবং সেইগুলোই আমরা করি। এখন যেটা সমস্যা, কিছুদিন যাবৎ আপনি যেটা বলছেন, আমরা কিছুদিন যাবৎ আমরা করতে পারিনি সরকারের বিভিন্ন রকম সমস্যার কারণে, বাধা বিপত্তির কারণে, জায়গা না দেওয়ার কারণে। আপনি দেখেন এখানেই যেটা হচ্ছে, গত কয়েকদিন ধরে যেটা হচ্ছে 22শে আগস্ট থেকে আজকে হচ্ছে 26শে দুঃখিত, আজকে হচ্ছে আপনার 2রা ডিসেম্বর, এর মধ্যেই আপনার 8 জনকে আপনার হত্যা করা হয়েছে, একদম পুরো সামনাসামনি গুলি করা হয়েছে, 2 জনকে মারা হয়েছে। আপনার প্রতিটা জেলাতে আপনার অসংখ্য গ্রেফতার করা হয়েছে। আমার কাছে এখনো রিপোর্ট আছে আপনার যে এখন পর্যন্ত আমাদের প্রায় 170 এই বা কয়েকদিনের মধ্যে, জাস্ট ফিউ ডেজ, উইদিন এ উইক, আপনার 170টা মামলা হয়েছে। আপনার প্রায় 20,000 মতো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এই যে আপনার ভয়াবহ একটা অবিশ্বাস্য একটা দমন নীতি, এটা কি কখনো কোন একটা গণতান্ত্রিক দল সুষ্ঠুভাবে কাজ করার কোনো সুযোগ পায়, স্পেস পায়, কোন ডেমোক্রেটিক স্পেস পেতে পারে? এর মধ্যে কিন্তু আমরা করছি উইথ অল দিস আপনার দমন এবং অত্যাচার, নির্যাতন, নিপীড়নকে সহ্য করে আমরা কিন্তু পিছু পড়ে থাকিনি। আমরা আপনার প্রতি মুহূর্তে লড়াই করছি, সংগ্রাম করছি। আমাদের 40 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা। আপনি বলুন, কোন সভ্য গণতান্ত্রিক দেশে, একটা ডেমোক্রেটিক দেশে, একটা পলিটিক্যাল পার্টির 4 মিলিয়ন পিপল মিথ্যা মামলায় জড়িত? অনেকগুলি প্রশ্ন একটু করি, যে প্রথম শেষ থেকে প্রশ্ন করি, যে 40 লক্ষ আপনাদের কর্মীর বিরুদ্ধে মামলা, নাকি যার বিরুদ্ধে মামলা হচ্ছে তাদেরকে আপনারা আপনার কর্মী হিসেবে দাবি করছেন, সেটি একটি। আর দ্বিতীয় হচ্ছে, একেবারেই ভুল ধারণা। এরা শুধু আমাদের কর্মী বেশিরভাগ। আপনি জানেন না কিভাবে করা হচ্ছে এখন। এখন আপনার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটি ইউনিটের, মানে আমাদের বিএনপির প্রত্যেকটা ইউনিটের যে আপনার যেটাকে বলে আপনার এক্সিকিউটিভ বডি, তাদের এক্সিকিউটিভ বডির তালিকা তাদেরকে পুলিশকে দেওয়া হয়েছে এবং সেখানে থেকে যে আপনার মামলাগুলো করা হয়, যেটাকে গায়েবী মামলা বলছি আমরা, এই মামলাগুলোতে একই টাইপের, সেম টাইপের আপনার একই গদবাধা, আপনার একই শব্দ দিয়ে আপনার এফআইআর করা হয়, এফআইআর করে আপনার মানুষগুলোকে ধরা হয়। আপনি বলছেন রাইট, শেষ করি কথাটা, এই কথা যে আমি বলতে শেষ করতে চাই যে আপনার এই মামলাগুলো পুরোপুরি ভাবে আপনার গণতন্ত্রকে, বিরোধী দলকে আপনার নির্মূল করার জন্যই এই মামলাগুলো করা হচ্ছে এবং এটা নজিরবিহীন। আপনি বলছিলেন মানে 2013 সালে অর্থাৎ 2014 সালের নির্বাচনের আগে এরকম সমাবেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা দেশ জুড়ে করা হয়েছে, কিন্তু মানে আমাদের প্রশ্ন যে বেগম খালেদা জিয়ার সমাবেশ করে সারা বাংলাদেশের সাথে যোগাযোগ করে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন রাজনৈতিক নেত্রী, তিনি যা অ্যাচিভ করতে পারেন নাই, আপনার কাছে কেন মনে হচ্ছে বিএনপি তাকে ছাড়াই সেটি আসলে অ্যাচিভ করতে পারবে? এটা, এই প্রশ্নটা আপনার আসলে একেবারেই আমি মনে করি যে আপনার একটু রিলেটিভ প্রশ্ন, আপেক্ষিক প্রশ্ন। এই জন্য যে এক একটা সময় এক একটা আপনার সময় থাকে, এক একটা টাইম পেরিয়ড, বিভিন্ন সময় আপনার দেশের রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি সবকিছু মিলিয়ে এক একটা ক্ষেত্র প্রস্তুত হয়। সেই ক্ষেত্রের উপরে ভিত্তি করে আপনার তখন একটা সময় আসে, একটা মুহূর্ত আসে, সেই মুহূর্তে একটা আন্দোলন সফল হয়। যেমন ধরেন আপনার আইয়ুব খানের বিরুদ্ধে 12 বছর ধরে সংগ্রাম করা হয়েছে, কোনো কিছুই করা যায়নি। একমাত্র আপনার যেদিন আসাদ মারা গেলেন, তারপর থেকে যে আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনে আইয়ুব সরকারের পতন হয়েছে। ঠিক একইভাবে 9 বছর ধরে এরশাদ সরকারের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, কিছুই করতে পারা যায়নি। কিন্তু যখন আপনার মিলন মারা গেলেন, ডক্টর মিলন মারা গেলেন, তারপরে কিন্তু সেটা মোমেন্টাম পেয়ে আন্দোলনটা ওই পর্যায়ে চলে গেছে। আজকে যে বিষয়টা দাঁড়িয়েছে, সেই বিষয়টা আপনার জনগণের নিজেরা ইনভলভ হয়ে গেছে, দে আর ইন ক্রাইসিস, তারা নিজেদের অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে তাদের। সেই জন্য জনগণের অংশগ্রহণটা এখন অনেক বেশি হচ্ছে এবং তারা মনে করছে যে এখন এই সরকারকে যদি সরানো না যায় তাহলে তাদের অস্তিত্ব থাকবে না, এই দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। যে কারণেই
তারা এখন এইভাবে সম্পৃক্ত হচ্ছে। আমাদের শেষ প্রশ্ন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের পর্বে, যে মানে 2007 সালের 11 জানুয়ারি আমরা যে মানে তদারক সরকার আসার পরে যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে বাংলাদেশ গিয়েছে, বা 2 বছর যে ধরনের শাসনের মধ্যে গিয়েছে, তারপরে একটা তৃতীয় পক্ষ বা তদারক সরকারের অধীনে নির্বাচন বলি সরকারের দায়িত্ব বা সরকারের নির্বাহী দায়িত্ব দেয়া বিএনপি সেফ মনে করে কিনা? না, আমরা আপনার মনে করি যে শুধু সেফ না, আমরা আপনার মনে করি যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিধিটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমাদের যে অভিজ্ঞতা, এটাকে একটা স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করা উচিত। এখানে প্রবলেমটা কোথায়? ট্রাস্ট ডেফিসিট, বিশ্বাস নাই। একটা রাজনীতি দল একটা রাজনীতি দলকে বিশ্বাস করে না। সেই ক্ষেত্রে আপনার যখনই নির্বাচন আসে, দলীয় সরকার যদি আপনার থাকে, তাহলে সেই দলীয় সরকারকে বিশ্বাস করতে চায় না আপনার বিরোধী দলরা। এটাই হচ্ছে বাস্তবতা। সেই ক্ষেত্রে দেয়ার শুড বি সাম সর্ট অফ একটা সিস্টেম থাকা উচিত, যেখানে আপনার একটা নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার থাকবে, যারা আপনার সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবে। সুতরাং এটাকে আমরা মনে করি যে এটাকে একটা পার্মানেন্ট রূপ দেওয়ারই চেষ্টা করা উচিত।